তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু 1 জুলাই কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে বহু মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে। মোটামুটি ১,৩০,০০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে গেছে। তো সেক্ষেত্রে বর্তমানে যদি এখনও পর্যন্ত আপনি যদি অনলাইন আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে এই যে অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। এখন বর্তমানে 1 জুলাই থেকে অনলাইন আবেদন পদ্ধতি কিছু চেঞ্জ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কীভাবে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনটা করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের জানিয়ে দেবো এবং কোন ভুলগুলি আপনাকে একদম করলে চলবে না। এই ভুলগুলি করার ফলে অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, ফর্মটা ফেরত চলে আসে। সেক্ষেত্রে কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং সঙ্গে এখন কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেকের নতুন পদ্ধতি চালু করা হয়েছে এবং সঙ্গে যদি আপনার কোনো কারণে ফর্মটা ভুল হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এডিটটা কীভাবে করবেন তারও সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু করা হয়েছে। শুধু তাই নয়, আপনাদের ভেরিফিকেশান যে হচ্ছে, বর্তমানে আপনি অনলাইন আবেদন করে দিলেন, তারপর যে ভেরিফিকেশানটা হচ্ছে সেটা কীভাবে হচ্ছে সেটাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে অনলাইন আবেদন করবেন, তারপরে ভেরিফিকেশানটা বর্তমানে কীভাবে হচ্ছে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে আপনার যদি ফর্মটা কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে এডিটটা কীভাবে করবেন সেটা জানিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে সবাইকে কি অনলাইন করতে হবে? কেউ অফলাইনে ফর্মটা জমা দিয়েছেন, কেউ আবার টাকাও পেয়ে গেছে, সেক্ষেত্রেও কি আপনাকে অনলাইন করতে হবে? এবং সঙ্গে আপনি অনলাইন আবেদনের পর একটি যে অ্যাপ্লিকেশান রিসিপ্ট বর্তমানে বেরোচ্ছে, সেটা কি কোথাও জমা করতে হবে? অথবা যাদের কিন্তু এখন মতো অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে কী কাজগুলি আপনাকে করতে হবে, তবে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংকে ঢুকবে। সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম অনলাইন আবেদনের প্রক্রিয়াটা দেখিয়ে দিই, তারপরে পুরো বিষয়টা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য কী করবেন, সর্বপ্রথম কিন্তু এই যে social registry.wb.gov.in এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে বর্তমানে যে পরিবারের হেড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন, তাহলে ভালো হয়। সেই মোবাইল নাম্বার বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওটিপিটা বসানোর টাইম রয়েছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটা কিন্তু বসাতে হবে। তো সেই জন্য ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যাদের কিন্তু অলরেডি ফর্মটা আপনি বিডিও অফিসে জমা করেছেন, এবার যদি আপনার ফর্মটা বিডিও অফিস থেকে যদি এন্ট্রি করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি বুঝবেনটা কীভাবে? এটা কিন্তু অনেকে কোশ্চেন করেছিল। দেখুন, বর্তমানে সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু এখানে আপনারা সমস্ত ডিটেলসটা বসাবেন। প্রথমে এই যে প্রথম পেজটা শুধু বসাবেন। এই প্রথম পেজে কিন্তু আপনার যে হেড রয়েছে তার নাম বসাবেন, তার এখানে ডেট অফ বার্থ, তার জেন্ডার, ক্যাটাগরি, এখানে সমস্ত ডিটেলস বসিয়ে এখানে কিন্তু আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন একবার। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা এই যে প্রথম পেজটা শুধু বসিয়ে সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। তারপর যদি আপনার ফর্মটা বিডিও অফিস থেকে এন্ট্রি করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এখানে শো কিন্তু হয়ে যাবে, যেখানে বলে দেওয়া হবে যে বর্তমানে আপনার ফর্মটা কিন্তু অলরেডি এন্ট্রি হয়েছে এই যে আধার নাম্বারে। এখানে আপনার আধার নাম্বারও কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ফর্মটা আপনার অলরেডি কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে আছে, আপনাকে আর অনলাইন করতে হবে না। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। আচ্ছা, এবার অনলাইন প্রক্রিয়াটা দেখিয়ে দিই। প্রথমে এখানে হেড অফ ফ্যামিলি, এখানে হেড অফ ফ্যামিলি বেসিক ইনফরমেশান বসাতে হবে। সেই জন্য হেড অফ ফ্যামিলির আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। এখানে এসসি, ওবিসি, জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, এখানে যে রিলিজন, এখানে রিলিজনটা সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন পরিবারে, তো বর্তমানে আজকে যারা আবেদন করছে তার কিন্তু পরিবারে 5 জন হেড অফ ফ্যামিলিকে নিয়ে, সেজন্য 5 লিখে দিলাম। দেখতে পাচ্ছেন 4 জন অ্যাড হয়ে গেল এবং হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল 5 জন।
তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমানে হেড অফ ফ্যামিলি কোনো প্রকার কি ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং তার সার্টিফিকেট নাম্বার বসিয়ে সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে আধার ডিটেলস বসাতে হবে, সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আধার কার্ডে আপলোড করে দেবেন, উভয় পাস আপলোড করবেন অরিজিনাল। আচ্ছা, এখানে অনেকে ভুল করছে, একবার কিন্তু এখানে ভিউ অপশানে ক্লিক করে চেকটা করে নেবেন, কারণ যখন আধার কার্ডটি সিলেক্ট করছেন হতে পারে অন্য কারোর আধার কার্ড এখানে অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে ভিউ অপশানে ক্লিক করে একবার চেক করে নেবেন যে সঠিক আধার কার্ডটি আপলোড করেছেন কিনা। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে, সেই জন্য পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট রয়েছে, এবার এরিয়া টাইপ রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যদি গ্রাম থেকে বিলং করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, যদি শহর থেকে বিলং করেন সেক্ষেত্রে আরবান এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পিনকোডটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে পোস্ট অফিস এখান থেকে পোস্ট অফিসটা আপনি সঠিক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লক, এখানে ব্লকের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এরপর কিন্তু ভোটার কার্ড ডিটেলস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য এপিক নাম্বার এখানে কিন্তু আপনার যে হেড অফ ফ্যামিলি জায়গায় রেখেছেন তার এপিক কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এপিক কার্ডটি আপলোড করে দেবেন, ঠিক আছে। এপিক কার্ডটি সঠিকভাবে আপলোড করে দেবেন, এটাও কিন্তু উভয় পাস অরিজিনাল আপলোড করবেন এখানে 200 কেবির মধ্যে, ঠিক আছে। এরপর অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশান খুলে গেল। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, ঠিক আছে। এবার যদি আপনি ইয়েস এখান থেকে করেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। এবার এখান থেকে AOY, PWH, SPWH, RKSA 1, 2 কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এখানে শুধুমাত্র কিন্তু রেশন কার্ডের নাম্বারটা বসাবেন। অনেকে কী করছে, এখানে ক্যাটাগরি সমেত কিন্তু রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল। শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে 3টি বা 3টির বেশি পাকা রুম কি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার অনেকে কী করছে, তার বাড়িতে 3টির বেশি পাকা রুম রয়েছে তাও নো করে দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ ভেরিফিকেশান করতে পরে আসবে। তো সেই জন্য কিন্তু যেটা সত্যি সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কোনো জমি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন এবং সেই জমির পরিমাণটা এখানে ডেসিমেলে কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। রেকর্ডে কিন্তু একরে লেখা রয়েছে, আপনি ডেসিমেলে ট্রান্সফার করে সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো 4 চাকার গাড়ি রয়েছে, নন কমার্শিয়াল অর্থাৎ প্রাইভেট গাড়ি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি আপনাকে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি কোনো প্রকারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ডে তার নামটা অ্যাড রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড যে এর নামে থাকতে হবে এর কোনো কথা নেই। স্বাস্থ্যসাথী কার্ড যার নামে থাকুক না কেন, সেখানে মেম্বার হিসাবে যদি এর নামটা অ্যাড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। কিন্তু অনেকে কী করছে যে স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার নেই, অ্যাড নেই, এই যে মেম্বার অ্যাড নেই তাও কিন্তু নাম্বারটা বসিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। যদি স্বাস্থ্যসাথী কার্ডে সেই মেম্বারের নামটা অ্যাড থেকে থাকে তবেই কিন্তু আপনি নাম্বারটা বসাবেন, ঠিক আছে। তবে নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু খুলে যাবে। এরপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স কি দেয়, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। প্যান কার্ড রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। যদি আপনি ইয়েস সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। যদি প্যান কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করতে পারেন। তারপর বলা হয়েছে যে আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকামটা কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকামটা কত সেটা আপনি এখান থেকে সঠিক বসিয়ে দেবেন। দেখুন, এখানে কিন্তু অনেকে ভুল করছে যে এখানে যে বাৎসরিক ইনকামটা অনেক বেশি বসিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বর্তমানে কিন্তু আমি যার আবেদন করছি তার বার্ষিক ইনকামটা 72,000, আমি কিন্তু 72,000 কিন্তু এখান থেকে বসিয়ে দিলাম। খুব বেশি করবেন না, মোটামুটি এরকম রাখবেন। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে এখান থেকে সিলেক্ট করবেন। তো বর্তমানে সে কিন্তু কৃষক, সেই জন্য ফার্মার এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, কিন্তু গভর্নমেন্ট চাকরি করে এটা সিলেক্ট করবেন না। তারপরে এখানে কী বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যাকে
আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করলেন সে কোনো প্রকারে এমএলএ এমপি অথবা পঞ্চায়েতে কোনো রকম ডিপার্টমেন্টে রয়েছে কি, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। গভর্নমেন্ট পেনশন পায় কি না, ইয়েস নো সিলেক্ট করবেন। জিএসটি নম্বর আছে কি না, এখানে ইয়েস নো সিলেক্ট করে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন সে বর্তমানে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এখানে ইয়েস নো সিলেক্ট করবো অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করলেন সে বর্তমানে কোনো রকম গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোন স্কিমের টাকা বর্তমানে পাচ্ছিল সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার এখান থেকে বিভিন্ন রকমের স্কিম রয়েছে, এখানে ইন্দিরা গান্ধী পেনশন কাছ থেকে শুরু করে কৃষক বন্ধুর কাছ থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের স্কিমের কিন্তু নাম রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন রকম স্কিমের নাম রয়েছে। এবার বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন সে বর্তমানে এই সব স্কিমের মধ্যে কোনো যদি স্কিমের টাকা বর্তমানে পেয়েছিল সেই স্কিমটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর বলা হয়েছে যে বর্তমানে যেই স্কিমটা আপনি সিলেক্ট করেছেন এই স্কিমটা কি বর্তমানে আপনি বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। ঠিক আছে, সেভ হয়ে গেল, হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানো কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু মেম্বার টু, এবার মেম্বার টু কাকে রাখবো, মেম্বার টু বর্তমানে এর স্ত্রীকে রাখবো, হেড অফ ফ্যামিলি স্ত্রীকে রাখছি বর্তমানে, সেই জন্য অ্যাডাল্ট সিলেক্ট করলাম, করে দেওয়ার পর তার নাম, তারপর রিলেশন এখানে ওয়াইফ সিলেক্ট করলাম, করে দেওয়ার পর তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবো, করে নেওয়ার পর তারপরে তার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন বর্তমানে এই যে ওয়াইফটা সিলেক্ট করছি মেম্বার টুতে তার স্ত্রীকে রাখছি, এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল। সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করছি ভালো করে দেখে নিন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক মানুষ ভুল করছে। তারপরে কী করবেন, এখানে জেন্ডারে সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাবেন, তারপর ডিসেবিলিটি কিনা এখানে ইয়েস নো করবেন। এরপর কিন্তু আপনার আধার কার্ড ডিটেলস এবং ভোটার কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে, সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসিয়ে নেবেন এবং আধার কার্ডটি আপলোড করে দেবেন। ঠিক আছে, এবং ভিউ অপশান ক্লিক করে অবশ্যই কিন্তু চেক করে নেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ভোটার ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, ভোটার ডিটেলস এখানে ভোটার কার্ড নাম্বারটা বসাবেন এবং ভোটার কার্ডটি আপনাকে আপলোড করে দিতে হবে, সঠিকভাবে আপলোড করে দেবেন। এখানে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এরপর কিন্তু অ্যাসেম্বলি এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পার্ট নম্বর অর্থাৎ অংশ নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন তো তার বর্তমানে স্বাস্থ্য কার্ড রয়েছে কিনা এখান থেকে সিলেক্ট করবেন, যদি স্বাস্থ্য কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তার নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বলা হয়েছে সে বর্তমানে কোনো রকম ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। প্যান কার্ড রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন, যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর বর্তমানে সে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তার কতদূর পড়াশোনা এটা কিন্তু সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে বলা হয়েছে কোনো রকম এমএলএ এমপি এরকম পদে রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন, কোনো রকম গভর্নমেন্টের পেনশন পায় কিনা ইয়েস নো সিলেক্ট করবেন, জিএসটি নম্বর রয়েছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে বলা হয়েছে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয় যে যখনই কিন্তু দেখবেন আপনি কোনো মেম্বার হিসাবে আপনি মহিলা সিলেক্ট করবেন, এবার তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে তো সেক্ষেত্রে এই অপশানটা আপনার সামনে কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে। এখানে বলা হয়েছে কী বলা হয়েছে যে বর্তমানে এই মহিলা কি অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করছে এখানে হ্যাঁ ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে বর্তমানে এই যে মেম্বার টু আপনি সিলেক্ট করেছেন যে মহিলাকে রেখেছেন সে কি বর্তমানে কোনো রকমের স্কিমের টাকা গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছিল, তো এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আচ্ছা এখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল, এবার অনেকে এখানে বলতে পারে যে লক্ষ্মী ভাণ্ডার তো ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছিল না। দেখুন যেহেতু নাম রয়েছে লক্ষ্মী ভাণ্ডার সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার আপনি কি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যেহেতু আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন, সেভ হয়ে গেল। আচ্ছা এবার মেম্বার থ্রিতে আমি কাকে রাখছি, মেম্বার 3 নম্বর যে মেম্বারটাকে আমি বর্তমানে এর ছেলেকে রাখছি। ঠিক আছে, এবং তার বয়স কিন্তু 18-র নিচে, সেই জন্য কিন্তু এখানে আমি চাইল্ড সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো সেই জন্য চাইল্ড সিলেক্ট করে নিলাম। চাইল্ড সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু সেই ছেলের কিন্তু এখানে ডিটেলস কিন্তু আমি বসিয়ে দেবো। সেক্ষেত্রে তার নাম এবং তার রিলেশান, যেহেতু এর ছেলে সেই জন্য সন এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তার ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে ক্যাটাগরি, তারপরে এখানে রিলেশন এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে ডিসেবিলিটি কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে আধার নাম্বার বসিয়ে এবং আধার কার্ডটি আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ভোটার নাম্বার বসাতে হবে না,
না। তারপরে আপনি কী করবেন, এখানে যে স্বাস্থ্যসাথী কার্ডে এর নামটা অ্যাড রয়েছে কিনা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনি চাইলে সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে ইনকাম এমপ্লয়মেন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসানোর দরকার নেই। সরাসরি আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে ইয়েস সিলেক্ট করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। তারপর ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পাচ্ছিল কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করে নেক্সট করবেন। তারপর আপনি কী করবেন, এখানে মেন গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে বর্তমানে যেই বাচ্চারা সিলেক্ট করেছেন সে বর্তমানে কোন ক্লাসে পড়ে এবং তার স্কুলের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার এখানে কিন্তু বলা হয়েছে এই যে স্কুলটা এটা গভর্নমেন্ট না প্রাইভেট এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বর্তমানে যে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে বর্তমানে যারা কিন্তু প্রাইভেট স্কুলে বর্তমানে পড়ছে তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, এরকম কিন্তু বলেছিল। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে বর্তমানে গভর্নমেন্ট স্কুলটা সিলেক্ট করার। তো সেখান থেকে সেটা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে এই যে মেম্বারটা, বর্তমানে এই যে বাচ্চাটা এ কি কোনো রকম ভ্যাকসিন নিয়েছে, এখানে কিন্তু অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। এটাও কিন্তু বলে দিয়েছিল ভ্যাকসিন না নিলে কিন্তু যে বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাবেন না, সেই জন্য কিন্তু এখানে ইয়েসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। সমস্ত ডিটেলস সেভ হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এবার কিন্তু আপনি 4 নম্বর এবং 5 নম্বর কিন্তু এটাও এর একটি ছেলে মেয়ে রয়েছে, তো সেই জন্য কিন্তু এই মেম্বারগুলি আপনার দেখাচ্ছে না। এইভাবে কিন্তু আপনার পরিবারের যতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস কিন্তু একে একে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সমস্ত মেম্বারের ডিটেলস বসানো হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিলাম সমস্ত মেম্বারে 5 জনের ডিটেলস কিন্তু বসানো হয়ে গেল আমার। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে পুরো পিভিটা কিন্তু শো হয়ে যাবে, ভালো করে পুরো পিভিটা দেখে নেবেন। ভালো করে সমস্ত পিভিটা দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা কে আবেদন করেছে, পাশে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা, সমস্ত ডিটেলসটা কিন্তু একে একে ক্লিক করে কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর একটি যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করলো, এটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট করে রাখবেন। এটা কিন্তু কাজে লাগবে, কী কাজে লাগবে বলছি, সেই জন্য কিন্তু এখানে প্রিন্ট আউট করে রাখবেন। এবং এখানে কিন্তু আগে ছিল একটি ফর্ম ডাউনলোড করার অপশান ছিল, সেটা বর্তমানে কিন্তু তুলে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই যে পেজটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন, করে রাখার পর তারপরে আপনি ওকে ডান অপশানে ক্লিক করে এর কিন্তু ফর্মটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেড অফ ফ্যামিলির নামটা লেখা রয়েছে এবং কবে আপনি আবেদন করেছেন। দেখতে পাচ্ছেন আমি এটা 1 জুলাই 2026 আমি আবেদন করেছি, 11টা 29 আমার কিন্তু আবেদনটা এখানে সাবমিট কিন্তু হয়েছে। এরপরে মেন খুবই গুরুত্বপূর্ণ কথা, এই যে অ্যাপ্লিকেশান রিসিপ্টটা, এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়া রয়েছে, এটা আপনি যে প্রিন্ট আউট করলেন এটা কি কোথাও আপনাকে জমা করতে হবে? হ্যাঁ, এটা বর্তমানে কিন্তু জমা করতে হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে যে বলে দেওয়া হচ্ছে যে বর্তমানে এই যে রিসিপ্টটা সঙ্গে সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে কিন্তু পঞ্চায়েত অফিসে জমা করতে বলা হচ্ছে। এবার যদি আপনার পঞ্চায়েতের তরফ থেকে বা বিডিও অফিসের তরফ থেকে যদি বলা হয় জমা করতে, সেক্ষেত্রে জমা করবেন। যদি না বলা হয় সেক্ষেত্রে জমা করার কোনো রকম দরকার নেই। আমাদের এখানে জমা করতে বলছে সেই জন্য আমরা জমা করছি। আপনাদের যদি জমা করতে বলে তো জমা করবেন, না হলে কিন্তু আপনি জমা করার কোনো রকম দরকার নেই। আচ্ছা, এবার মেন গুরুত্বপূর্ণ কথা হলো আপনি অনলাইন আবেদনটা করে দিলেন, এরপরে ভেরিফিকেশানটা কীভাবে হচ্ছে। দেখুন বর্তমানে কিন্তু ভেরিফিকেশানটা বর্তমানে পঞ্চায়েতের যে অফিসার রয়েছে, যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, তাদের কাছে কিন্তু একটি অ্যাপ্লিকেশান রয়েছে। সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমেই বর্তমানে কিন্তু ভেরিফিকেশানের প্রক্রিয়াটা চলছে। কীভাবে চলছে, আপনি অ্যাপ্লিকেশানটা করে দিলেন, আপনার যে সমস্ত ডাটাটা তার অ্যাপে চলে গেল। এবার সে কিন্তু সেখান থেকে সমস্ত মেম্বারের ডিটেলস চেক করছে এবং চেক করার পর আপনি কী ডকুমেন্টস আপলোড করেছেন সমস্ত রকম ঠিকঠাক রয়েছে কিনা সে চেক করছে। তারপর যদি সে সব কিছু দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে, সে সেখান থেকে ভেরিফাইড করে দিচ্ছে। ভেরিফাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ভেরিফিকেশান নামের লিস্ট কিন্তু বর্তমানে বিডিওর মাধ্যমে ডিএমের কাছে পৌঁছে যাচ্ছে এবং স্ট্যাটাসটা দেখাচ্ছে ইনকোয়ারি প্রসিড কিন্তু হয়ে যাচ্ছে। এবার ইনকোয়ারি প্রসিড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় চলে গেল, বিডিওর মাধ্যমে সরাসরি ডিএমের কাছে পৌঁছে গেল। ডিএমের কাছে পৌঁছে যাওয়ার পর তারপরে সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হলেই আপনার অ্যাপ্লিকেশনটা যে অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাচ্ছে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়া মানেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্রুভ হয়ে গেল, ব্যাস আর আপনি কোনো কিছু করতে হবে না, এরপরে কিন্তু টাকাটা আপনার ঢুকে যাবে।
তো এটা হচ্ছে মোটামুটি ফুল প্রসেস, এইভাবে কাজটা চলছে, এইভাবে ভেরিফিকেশানটা চলছে। এবার কিন্তু যাদের কোনো কারণে কোনো কিছু ভুলভাল রয়েছে, তো সেক্ষেত্রে পঞ্চায়েতের যে অফিসার যে চেক করছে, সে যদি দেখে যে কোনো কারণে কোনো কিছু ভুলভাল রয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিভার্ট করে দিচ্ছে। এবার রিভার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা পুনরায় কিন্তু ফেরত চলে আসছে। এবার যদি পুনরায় যদি আপনার অ্যাপ্লিকেশানটা ফেরত কোনো কারণে চলে আসে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু আবার পুনরায় এন্ট্রি করতে হবে, ঠিক আছে, আবার এডিট করতে হবে। কীভাবে করবেন? আপনি কিন্তু নিজে থেকে এডিট করতে পারবেন না, তো সেক্ষেত্রে কীভাবে এডিট হবে? সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিস তরফ থেকে আপনাকে কল করা হবে, কল করে কিন্তু আপনাকে ডাকা হবে এবং যেই ডকুমেন্টস নিয়ে যেতে বলবে সেটা নিয়ে যাবেন। নিয়ে গেলে তারাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা যেটা ভুল করেছেন সেটা কিন্তু তারা সংশোধন করে দিয়ে আবার কিন্তু সাবমিট করে দেবে অ্যাপ্লিকেশানটা, ঠিক আছে। এবার মেন খুবই গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা স্টেটাসটা কীভাবে চেক করবো, যে আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, কী হলো, আমি স্টেটাসটা কীভাবে জানতে পারবো? দেখুন, বর্তমানে কিন্তু অনলাইনে স্টেটাস চেক করার কোনো রকম অপশান নেই। এখন বর্তমানে যদি আপনি স্টেটাস চেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং আধার নাম্বার এবং মোবাইল নিয়ে গিয়ে হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গেলে কিন্তু আপনাকে স্টেটাসটা চেক করে দেবে। অথবা যদি আপনার অ্যাপ্লিকেশানটা রিটার্ন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসের তরফ থেকে আপনাকে কল করে ডাকা হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা ভুল রয়েছে। যদি কল না করা হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক রয়েছে। তাও যদি আপনি স্টেটাসটা চেক করতে চান, সেক্ষেত্রে এই যে রিসিপ্টটা, আধার নাম্বার এবং সঙ্গে মোবাইলটা নিয়ে কিন্তু হয় বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার স্টেটাসটা কী সেটা আপনি জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে দাদা, বর্তমানে স্টেটাস আমি বিডিও অফিস অথবা পঞ্চায়েতের অফিসে গিয়ে চেক করতে পারছি বর্তমানে, কিন্তু পরবর্তী সময় কি অনলাইনে স্টেটাস চেক করার কোনো রকম অপশান খুলবে না? হ্যাঁ, খুলবে। বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক করার জন্য নতুন একটি পোর্টাল কিন্তু চালু করা হবে। এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু স্টেটাস চেক করার নতুন একটি পোর্টাল কিন্তু খুব শীঘ্রই চালু করা হতে পারে। এবার সেই পোর্টালের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অথবা আপনার আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে স্টেটাস কিন্তু চেক করা যাবে, ঠিক আছে। এবার দেখা যাক পরবর্তী সময় কোনো রকম যে পোর্টাল চালু করা হয় কি না। যদি এই বিষয়ে কোনো রকম আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এবার মেন কথা হলো, যদি আপনার অ্যাকাউন্টে এখনও মতো অন্নপূর্ণা যোজনার টাকা না আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে প্রথম কাজটা হবে 1-2 দিন ওয়েট করা। তারপর তাও যদি না এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে রিসিভ, আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা নিয়ে আপনার হয় বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে তারা জানিয়ে দেবে কী কারণে আপনার টাকাটা ঢোকেনি, তারা কিন্তু বিস্তারিত বলে দেবে। এবার যদি সেখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, তাও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আরেকবার চেক করে নেবেন অনলাইনে যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। কারণ ডিবিটি লিঙ্কটা যদি না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না। সেজন্য এই বিষয়টা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন। এবার কীভাবে চেক করবেন, কীভাবে যদি ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে কীভাবে লিঙ্ক করবেন, সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। সেটা দেখে কিন্তু অবশ্যই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু খুব সহজে আপনার যে অন্নপূর্ণা যোজনার টাকাটা খুব সহজে আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। এবার মেন কথা হলো, সবাইকে কি অনলাইন করতে হবে? হ্যাঁ, সবাইকে অনলাইন করতে হবে। আপনি যদি যে টাকাও পেয়ে থাকেন, তাও আপনাকে অনলাইন যেমন করতে হবে। আপনি অফলাইনে ফর্মটা জমা করেছেন, তার সত্ত্বেও আপনাকে পুনরায় কিন্তু অনলাইন করতে হবে, ঠিক আছে। আপনারা সমস্ত ডিটেল বসিয়ে একবার চেক করে নেবেন যে আপনার ফর্মটা অনলাইনে আগে থেকে এন্ট্রি হয়ে নেই তো। কারণ বিডিও অফিসের তরফ থেকে অনেকের ফর্মটা অনলাইন করে দিচ্ছে, তো সেই জন্য একবার চেক করে নেবেন। যদি অনলাইন হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে অনলাইন করার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে আপনার বিডিও অফিসের তরফ থেকে অনলাইন করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ডিটেল বসিয়ে আপনি অনলাইনটা করে নেবেন, ঠিক আছে। তো এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু বলে দিলাম যে অন্নপূর্ণার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, কীভাবে স্টেটাস চেক করবেন, কীভাবে ভেরিফিকেশান হচ্ছে, কীভাবে যদি কারোর ভুলভাল থেকে থাকে, সেক্ষেত্রে এডিটটা কীভাবে করবেন, সমস্ত কিছু আপডেট আপনাদের জানিয়ে দিলাম। এবার যদি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও যদি কোনো রকম আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।